সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানোর পক্ষে বাণিজ্য মন্ত্রী জানালেন, বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় পাবে না কেউ। সবজির দোকানে অস্বস্তি বাড়ছে, বেশিরভাগই বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। পুরোপুরি স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের যোগান। মধ্যপ্রাচ্য সংকটকে কাজে লাগিয়ে ফুলে ফেপে উঠছে জ্বালানি জায়ান্টরা। মুনাফার বিশাল পাহাড় গড়ছে ইউরোপ আমেরিকার আর্থিক প্রতিষ্ঠান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে, এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেট বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, জ্বালানির কারণে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি, তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়। এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। অস্বস্তি ছড়িয়েছে সবজি বাজারে। বেশিরভাগ সবজির জন্য গুনতে হবে ৭০ থেকে ৮০ টাকা। বৃষ্টির কারণে ফসলের মাঠ থেকে সরবরাহ কমেছে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে যোগান নেমেছে অর্ধেকে, এমন দাবি বিক্রেতাদের। এর সাথে যোগ হয়েছে পরিবহনের বাড়তি খরচ। চড়া নিত্যপণ্যের বাজারে সবজির এমন অস্বাভাবিক দামে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। স্বস্তির খবর নেই সবজির বাজারে। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সরবরাহ কমেছে, যার ফলে রাজধানীতে সবজির যোগান কমেছে, আর তাই দামও বেড়েছে। বেশ কিছু সবজির দাম এরই মধ্যে শতকের ঘর পার করেছে। ১ কেজি শসার জন্য গুনতে হবে ১২০ টাকা। কাঁচামরিচের জন্য দিতে হবে একই দাম। ভালো মানের বেগুন, পেঁপের দাম হাঁকা হচ্ছে ১০০ টাকা। এছাড়া পটল, করলা, ঝিঙ্গে কিনতে চাইলে দিতে হবে ৮০ টাকার বেশি। চরম মূল্যস্ফীতির চাপে থাকা সীমিত আয়ের ক্রেতাদের জন্য বেশ অসহনীয় হয়ে উঠেছে সবজি বাজার। সবজির বাজার সবই তো দাম বেশি চাচ্ছে, মানে এরা বলে যে গুড়া থেকেই দাম, এখনো দাম আর কি, সব কিছুর দাম বেশি। শসার দাম বেশি, সব কিছু সবজি, ঝিঙ্গা, চিচিঙ্গা যা কোন সবই বেশি। বেগুন, পটল, করলা আপনি যা দেখেন ১০০ টাকা ৮০ টাকা কেজি, এর নিচে কোনো তরকারি নাই। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে, এমন দাবি বিক্রেতাদের। সবজির সরবরাহ এবং উৎপাদন পরিস্থিতির আরও খবর জানতে আমরা যাচ্ছি মানিকগঞ্জে বিএম খোরশেদের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি মানিকগঞ্জের যে পাইকারি যে সবজি আড়ত, জাগির বন্দর আড়তে। বৃষ্টির কারণে সবজি ক্ষেত আসলে কিছুটা বিনষ্ট হয়েছে এবং যে কারণে সবজির উৎপাদনে কিন্তু ঘাটতি দেখা দেওয়ায় বাজারে কিন্তু সবজির সরবরাহ কিন্তু ঘাটতি রয়েছে এবং যেহেতু সরবরাহ ঘাটতি, সে কারণে সবজির দামও কিন্তু কিছুটা বেড়েছে। মানে বৃষ্টিতে জালি নষ্ট হয়ে গেছে, এর কারণে মালের অভাব পড়ে গেছে, এর কারণে দাম বেশি। ওই রকম বিক্রি করতে পারি না, প্রত্যেকটা আড়তদার, প্রত্যেকটা পয়রা সবার লসের দিক যাচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে নতুন সবজি বাজারে না ওঠা পর্যন্ত এই সবজির দাম কিন্তু কমার আপাতত কোনো সম্ভাবনা নেই। একটা ফসল শেষ হয়ে গেছে, আর একটা নতুন করতেছে, কিন্তু গাছও চারা হয়ে গেছে অলরেডি। এখন হয়তো ওই সবজিটা বাজারে আসতে ২০-২৫ দিন সময় লাগবে। আমরা এখন হাওর অঞ্চলের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি নেত্রকোনায়। সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসাইন। ধন্যবাদ করছেন। নেত্রকোনার হাওর অঞ্চলে যে সবজিটা উৎপাদন হতো, বৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে সেসব সবজি নষ্ট হয়ে গেছে। স্থানীয় বাজারে যে সবজিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা, এবং এই অঞ্চল থেকে আসা সবজিগুলো কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটা দাম বেড়ে গেছে। সবকিছু জিনিসের দাম বাড়তি ভাই, মানে আমরা তো না গায়ে মরণ দেবো ভাই, আর কি করে দেবো ভাই। শাকসবজির দাম বাড়া, তেলের দাম বাড়া, সবজি বাড়া। মাল আমরা এত দাম দিয়ে নিয়ে আসার পরেও আমরা মাল বেচতে পারতেছি না। বিক্রেতারা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। তেলের দাম বাড়াতে পরিবহন খরচ বাড়িয়ে গেছে,
কারণ আপনার ভাড়া বেড়ে গেছে, যার ফলে ভাড়ার প্রভাবটা তো মালের উপরে পড়তেছে। এই ছিল নেত্রকোনার হাওর অঞ্চল থেকে সবজির বাজারের সর্বশেষ। লিটারে 4 টাকা দাম বাড়ানোর পরও বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 1.5 সপ্তাহ আগে ভোক্তা পর্যায়ে লিটারে 4 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু দোকান পর্যায়ে কমে আসে আনুপাতিক মুনাফা। পরিবেশকরা বলছেন এ কারণে পর্যাপ্ত সয়াবিন তেল নিতে চাচ্ছেন না অনেক দোকানি। এদিকে লবণ চিনির পাশাপাশি দাম বাড়ছে হলুদ মরিচের গুঁড়ার দামেও। গেল 29শে এপ্রিল ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসে। ধারণা করা হয়েছিল 3 থেকে 4 দিনের মধ্যে যোগান স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু তা হয়নি। দোকানিদের অভিযোগ, সব কোম্পানি এখনো পুরো মাত্রায় তেল বাজারে দিচ্ছে না। পরিবেশকদের দাবি, লাভ কমে যাওয়া অনেক দোকানি তেল নেওয়া কমিয়ে দিয়েছেন। বন্ধ হয় না, মানে অর্থাৎ সরবরাহ কম। তিন কোম্পানি তেল বাজারে সরবরাহের মধ্যে আসে নাই, নতুন তেল ওরা বাজারে ছাড়ে না, কিন্তু অন্যান্য কোম্পানি ছাড়ছে। যে পরিমাণ কোম্পানিগুলো ব্যবসায়ীদেরকে লাভ দিচ্ছে, লাভে ব্যবসায়ীরা আসলে সন্তুষ্ট না। কিনা পড়ছে দেখা যাচ্ছে 96 টাকা 97 টাকা কিনে পড়ে যাচ্ছে আমাদেরই। তার আমরা আবার বিক্রি করলে হয়তো 50 পয়সা লাভে বা 20 পয়সা লাভে বিক্রি করতেছি। তখন একটা দোকানদার মগবাজার থেকে আসলো বা রামপুরা থেকে আসলো, দূর থেকে আসলো, তারা এটা তো আবার ক্যারিং খরচ দিয়ে নামাবে, আবার ক্যারিং খরচ দিয়ে আবার নিয়ে যাবে। ওইখান পর্যন্ত যাইতে যাইতে তো 98 টাকায় পড়ে গেল। কার কাছে বলবেন সেটা বলার একটা সুযোগ তো থাকা লাগবে। লবণ ও চিনির বাজারে উত্তাপ বাড়ছে। হলুদ মরিচের গুঁড়ার দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। অন্য মশলার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আলু বোখরা ও এলাচের দাম। আসে তো বাইরের থেকে, ওই পারবে এগুলোর দামটা অতিরিক্ত। যেমন 1 কেজি আলু বোখরা ছিল 600 টাকা, আজকের বাজার 1300-1400 টাকা। 1 কেজি কাঠবাদাম ছিল 1200 টাকা, আজকের বাজার ধরেন খুচরা বাজার 1400 টাকা। কোম্পানি চাকরি করে 40-50 হাজার টাকা চাকরি করে, তার জন্য বাসা ভাড়া দেওয়া, ছেলে মেয়েদের লেখাপড়া করা এবং বাজারের জিনিসপত্র অনেক ঊর্ধ্বগতি, তার জন্য কষ্ট হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে পোলাও চালের দাম। দাম কেন বাড়ছে তা বলতে পারেন। আগে এক কোম্পানির পোলাও চালের খুচরা মূল্য ছিল 175 টাকা, এখন করছে আপনার 190 টাকা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। 23 দিন বন্ধ থাকার পর আবারও সচল হলো রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে সকাল 8টা থেকে পরিশোধন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে সকাল 7:30 থেকে ফায়ার হিটারে শুরু হয় প্রসেসিং। ঘণ্টাখানেক পর পুরো দমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সাথে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ থেকে চলছে জ্বালানি খালাসের কাজ। কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত 3টি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি বন্ধ হয়ে যায়। এরপর হরমুজ প্রণালী এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড করা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নিমিনিয়া বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। রাতে বৃষ্টি, দিনে রোদ, হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জে কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছে না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তা ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের। জমিন গেল গা তলে জার্মনিয়া নিল গা, এরপরে কিছু গানছি অনেক ভিজা গেরাই ঘুরছে, মানে গেরাগুলা ধান কিছু লইতাছি যদি বাবা যত খাওয়া যায়। দিন মেঘ আসিল, ধান ভাঙাইতে পারছি না, ধানের অভাবে ধানের মেয়েতে গেরাইছে। আজকে রোদ উঠছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। 2 দিন ধরে রোদ উঠছে, একটু শুকাইতে পারতেছে। এমনি যদি আবার মনে করেন 4-5 দিন থাকে, তাহলে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর কিছু কিছু ধান গেরা বেশি আইছে, প্লাস গন্ধ করে। এখন আল্লাহ রোদ দিছে, আমরা ধানগুলা শুকাইতেছি। জেলা প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। ইতিমধ্যে আমরা 50,000 কৃষক পরিবার, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা করেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। বিশ্বম্বরপুর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 7,500 করে টাকা এবং
20 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এরা এই কৃষক ভাইরা এটা আগামী 3 মাস পর্যন্ত পাবে। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে, তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ সপ্তাহে মার্কিন ডলারের পাশাপাশি স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 123 টাকা 25 পয়সা। বুধবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 169 টাকা 30 পয়সা, সর্বনিম্ন দর ছিল 168 টাকা 89 পয়সা। রবিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 146 টাকা 29 পয়সা, সর্বনিম্ন দর ছিল 145 টাকা 47 পয়সা। প্রায় একই রয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য। রবিবার সর্বোচ্চ দর ছিল 89 টাকা 28 পয়সা, 88 টাকা 22 পয়সা ছিল সর্বনিম্ন, আর 31 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। রবিবার সর্বোচ্চ 97 টাকা 73 পয়সায় লেনদেন চলছে সিঙ্গাপুর ডলারের। বৃহস্পতিবার সর্বনিম্ন 96 টাকা 99 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ 32 টাকা 88 পয়সার মধ্যেই লেনদেন হয়েছে মুদ্রাটির। তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলারের। মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয় 90 টাকা 31 পয়সায়। রবিবার সর্বনিম্ন লেনদেন হয় 89 টাকা 97 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয় 1 টাকা 30 পয়সা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে রাতারাতি ফুলে ফেপে উঠছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান। চলতি বছরের প্রথম 3 মাসেই রেকর্ড পরিমাণ লাভের মুখ দেখছে জ্বালানির জায়ান্টগুলো। বিনিয়োগ ও রাজস্ব বৃদ্ধি পাওয়ায় মুনাফার বিশাল পাহাড় গড়েছে ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠান। এদিকে রমরমা অস্ত্রের বাজারও। আবারও যুদ্ধ বাঁধলে নজির ছাড়াবে এসব সুবিধাভোগী প্রতিষ্ঠানের মুনাফার হার। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির ভারে অনিশ্চয়তায় পুরো বিশ্ব। এদিকে এই যুদ্ধকেই পুঁজি করে চুটিয়ে ব্যবসা করে নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত বিশ্বের বড় বড় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। হরমুজে চলমান টানাপোড়েনের সুযোগে চলতি বছরের প্রথম 3 মাসেই দ্বিগুণেরও বেশি বেড়ে $3.2 বিলিয়ন দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপির মুনাফা। আরও 2 ট্রেড জায়ান্ট শেল ও টোটাল এনার্জির আয় যথাক্রমে $6.92 বিলিয়ন ও $5.4 বিলিয়ন। এদিকে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গত বছরের তুলনায় সামান্য ক্ষতির মুখে পড়েছে মার্কিন প্রতিষ্ঠান এক্সন মোবিল ও শেভরন। অন্যদিকে চতুরতার সাথে মুনাফার বিশাল পাহাড় গড়েছে ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা রেকর্ড $11.6 বিলিয়ন রাজস্ব আয় করেছে বিশ্বের অন্যতম ব্যাংকিং জায়ান্ট জেপি মর্গান। এছাড়াও সামগ্রিকভাবে রেকর্ড $47.7 বিলিয়ন আয় হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ 6 ব্যাংক বা বিগ 6, ব্যাংক অফ আমেরিকা, মর্গান স্ট্যানলি, সিটি গ্রুপ, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গোর। ব্যাপক লেনদেন চলছে বিনিয়োগকারীদের মাঝেও, যার ফলে একাদশে বৃহস্পতি অবস্থা মার্কিন পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোরও। যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা বিশ্ববাজারে নিয়ে এসেছে ব্যাপক লেনদেনের জোয়ার। ফলে বিশাল মুনাফা অর্জন করেছে মর্গান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাক্সের মতো বিনিয়োগকারী ব্যাংকগুলো। পকেট ভারী করছে নবায়নযোগ্য জ্বালানি খাতগুলো। প্রায় 17% বৃদ্ধি পেয়েছে ফ্লোরিডা ভিত্তিক নেক্সট্রা এনার্জির শেয়ারের দাম। সোলার প্যানেল ও হিট পাম্প বিক্রয়ে বিশাল লাভের মুখ দেখছে যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি। মুনাফা বৃদ্ধি হয়েছে ডেনমার্কের 2 বায়ুবিদ্যুৎ প্রতিষ্ঠান ভেস্টাস ও অরস্টেডেরও। রমরমা অস্ত্রের বাজারও। দীর্ঘ সংঘাতের জেরে ব্যাপক টান পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা খাতে। পুনরায় অস্ত্রের মজুতে খরচ করা হচ্ছে বিলিয়ন ডলার। এবছর সবচেয়ে বেশি লাভ আশা করছে মার্কিন F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান BAE সিস্টেমস। মাত্র 3 মাসে রেকর্ড অস্ত্র ক্রয়াদেশ জমা পড়েছে বিশ্বের 3টি বৃহত্তম অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান লকহেড মার্টিন, বোয়িং ও নর্থরপ গ্রুপে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই অর্থের পাহাড় তৈরি করছে বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। যুদ্ধ আবারও বাঁধলে মুনাফার পাল্লা নজির ছাড়াবে এসব সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর বলে দাবি করছেন বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।